ককিজিয়াল পর্যন্ত লেখানো হয়েছে, স্যাক্রাম এবং ককিক্স লেখানো হয়েছে। জি স্যার। ঠিক আছে, তোমরা একটু সবাই লাইনে থাকো, আমরা একটু ছবির কাছে যাব। ছবির কাছে যাব। আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার হয়েছে? জি স্যার। ঠিক আছে। ঠিক আছে, আমরা একটা ছবি নিতে চাই যেখানে আমাদের হিউম্যান স্কেলেটাল সিস্টেমের মধ্যে এক্সিয়াল স্কেলেটন এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটন দুইটাকে আলাদাভাবে দেখানো আছে। এরকম একটা ছবি জাস্ট আমি খুঁজতেছি, আর কিছু না। আমাদের মানুষের শরীরে কঙ্কালকে আমরা দুই ভাগে ভাগ করার কথা বলেছিলাম। প্রথমেই বলেছিলাম মানুষের শরীরের সমস্ত অস্থিগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। আমরা সেই অক্ষীয় এবং উপাঙ্গিক কঙ্কালের ছবিটা একটু আলাদাভাবে আনতে চাই। আচ্ছা দাঁড়াও, এখানে ধরো একটা ছবি আসছে, একটু লাইনে থাকো। হ্যালো ইসলাম, আমি তো ক্লাসে আছি, বলো তাড়াতাড়ি, তুমি কি পড়তে চাও? তুমি কি পুরাতন ব্যাচে পড়বা না নতুন ব্যাচে পড়বা? পুরাতন ব্যাচ মানে হচ্ছে ওরা কিন্তু অনেক আগানো, প্রায় কোর্স শেষের দিকে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে 8টায় একটা ফোন, এখন কটা বাজে? 7টা না? আমি অনলাইন ক্লাসে আছি, এখন বেশি কথা বলা যাবে না। 8টার পরে তুমি আমাকে ফোন দাও, 8টার পরে ফোন দাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, খেয়াল করো, একটা ছবি উপরে দেখা যায় প্লিজ? হ্যালো মুসা, হ্যালো, আমার কথা কি শোনা যায় না যায় না? হ্যালো। জি স্যার, শোনা যায় স্যার, কথা শোনা যায় স্যার। শোনা যায়, ঠিক আছে। এখন উপরে যে ছবি আসছে আমি সেদিকে একটু তোমাদের দৃষ্টি দিতে বলবো। উপরে যে ছবি আসছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। আমরা বলেছিলাম একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে 206টা অস্থি থাকে। হ্যাঁ, এই 206টা অস্থির মধ্যে আমি, এই যে একটা ছবি আসছে না এখন চোখের সামনে আসছে সবার? জি স্যার আসছে। আচ্ছা ঠিক আছে। তো এই 206টা অস্থিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করেছিলাম। এখানে দেখো, হলুদ কালার করা যে অস্থিগুলো, এটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটন। আর এই যে বেগুনি কালার করা, পার্পল কালার করা যে অস্থিগুলো, এগুলো হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। আমরা অক্ষীয় কঙ্কাল কিন্তু শেষ করেছি। কিভাবে শেষ করেছি? অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমে ছিল এই যে মাথা, যেটাকে আমরা বলেছি করটি। এই করটির মধ্যে আমরা 29টা অস্থির সন্ধান পেয়েছি। 29টা অস্থি কিরকম? মাথার খুলি বা করটিকা ছিল 8টা, ওই যে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, সেগুলো। তারপরে ছিল মুখমণ্ডলের অস্থি, ছিল 14টা। ওই যে তোমার জাইগোমেটিক, তারপর হচ্ছে ভোমার, ন্যাসাল বোন, ন্যাসাল কঙ্কা, ম্যান্ডিবেল, ম্যাক্সিলা, প্যালাটাইন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের সেই মুখমণ্ডলের অস্থি, যেটা ছিল 14টা। আমাদের দুই কানের ভিতরে 3 3 করে 6টা অস্থি ছিল, ওই যে সেই ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস। আর ছিল আমাদের মাথার ঠিক নিচে হাইওয়েড বলে একটা অস্থি। এইভাবে মাথার খুলি 8, মুখমণ্ডল 14, 14 আর 8 22, দুই কানে 6, 3 3 6, 22 আর 6 28, হাইওয়েড 1 29। এইভাবে আমরা মাথায় 29টা অস্থি পেয়েছিলাম। আর আমরা বুকের খাঁচার ভেতরে 25টা অস্থি পেয়েছিলাম। বুকের সামনের দিকে স্টার্নাম একটা, আর দুই পাশে 12 12 24টা পাঁজর। এইখানে আমরা পেয়েছিলাম মোট 25টা অস্থি। তারপরে আমরা মেরুদণ্ড পড়লাম, এতদিন ধরে মেরুদণ্ড পড়লাম। মেরুদণ্ডের মধ্যে আমি 26টা অস্থি পেয়েছি। আমি গ্রীবাদেশীয় বা সার্ভিক্যাল পেয়েছিলাম 7টা, তার ভেতরে অ্যাটলাস এবং এক্সিস আলাদাভাবে পড়েছি। আমার থোরাসিক বা বক্ষদেশীয় কশেরুকা আছে 12টা, তার ভেতরে যে কোনো একটা আমি এঁকেছি। লাম্বার পেয়েছি 5টা, তার মধ্যে আমি একটা এঁকেছিলাম। এরপরে স্যাক্রাম এবং ককিক্স এটা পড়েছিলাম।
এইভাবে আমরা মোট 26টা কশেরুকা আছে, তার ভিতর থেকে আবার বাছাই করে কিছু কিছু কশেরুকা পড়েছি। তাহলে এইভাবে আমার অক্ষীয় কঙ্কালে মোট 80টা অস্থির সন্ধান আমি পেয়ে গেছি এবং সেটা আমি পড়ে ফেলেছি। আজকে আমি পড়তে শুরু করব উপাঙ্গিক কঙ্কাল। এই ছবির ভিতরে উপাঙ্গিক কঙ্কালগুলোকে বেগুনি কালার করে দেখানো হয়েছে। এই উপাঙ্গিক কঙ্কালের মধ্যে আবার ভাগ আছে। এইখানে একটা হাড় আছে, দেখো, এই অস্থিটাকে বলা হয় ক্লাভিকেল বা কলার বোন। ক্লাভিকেল বা কলার বোন। এই হাড়টা একদিকে এই বুকের স্টার্নামের সাথে লাগানো থাকে, আর একদিকে পেছনে একটা ত্রিকোণাকার হাড় আছে যাকে বলা হয় স্ক্যাপুলা, তার সাথে লাগানো থাকে। এই যে দুইটা অস্থি, একটা নাম ক্লাভিকেল আর একটা নাম স্ক্যাপুলা, এই দুইটা অস্থিকে একসাথে বলা হয় বক্ষাস্থি চক্র। বুকের অঞ্চলে থাকে এরা, এই অঞ্চল জুড়ে আমার বুকের পাশাপাশি এই একটা অঞ্চল, এই জন্য এটাকে বক্ষাস্থি চক্র বলা হয়। ইংরেজিতে বলা হয় পেক্টোরাল গার্ডেল। উপাঙ্গিক কঙ্কালের মধ্যে প্রথমেই আমরা এই বক্ষাস্থি চক্র নিয়ে পড়ব। আমার দুই পাশে দুইটা বক্ষাস্থি চক্র আছে, যেখানে দুই দুই 4টা অস্থি আছে। আমার এক একটা হাতে 30টা করে অস্থি আছে। সেটা কিভাবে? আমাদের প্রথমে একটা থাকে বড় একটা অস্থি হাতের, যেটা নাম হিউমেরাস, এখানে একটা। তারপরে দুইটা বড় বড় হাড় থাকে কবজির মানে কনুইয়ের পরে, একটাকে বলে রেডিয়াস আর একটাকে বলে আলনা। হ্যাঁ, এখানে 1, এখানে 2, এই 3। আমার হাতের যে কবজি, এখানে 8টা ছোট ছোট হাড় আছে, সেগুলোও আমরা পড়বো। আমার হাতের যে তালু, সেখানে 5টা হাড় আছে। আমার হাতের যে আঙ্গুল, 5টা আঙ্গুলে 14টা হাড় থাকে। এইভাবে যদি যোগ করা হয় তাহলে 14 আর 5 19 আর 8 27 আর 2 29 আর 30। এক একটা হাতে 30টা করে হাড় আছে। তাহলে যদি এক একটা হাতে 30টা করে হাড় থাকে, এখানে পেলাম আমি 2। হ্যাঁ, আমি বক্ষাস্থি চক্রে পেলাম 2। এগুলো টিভিতে মানে দেখাতে, মানে ডিসপ্লেতে দেখাতে যত সহজ, এখানে তো ঝামেলা। এই যে হাড়ে যন্ত্রণা। আচ্ছা, যাই হোক, আবার আনলাম একটু। এই যে, তাহলে আমার এখানে 2, এখানে 30। আমার এই কোমরে দুইটা বড় বড় হাড় আছে, যাদের নাম শ্রোণী চক্র বা পেলভিক গার্ডেন। সেগুলো এক পাশের হিসেব যদি ধরি, তাহলে এখানে একটা। এক একটা পায়ে 30টা করে হাড় থাকে। এই পায়ের হাড়গুলো আমরা পড়বো। 30টা হাড় কিরকম? পায়ের প্রথমে একটা হাড় থাকে যার নাম ফিমার। এখানে দুইটা হাড় থাকে, যার একটা বড় বেশ আর একটা ছোট। এটার একটাকে বলে টিবিয়া, বড়টাকে বলে টিবিয়া, সরুটাকে বলা হয় ফিবুলা। তাহলে এখানে আছে 2টা। এখানে হাঁটুর এখানে একটা হাড় আছে, যেটাকে প্যাটেলা বলে, সেটা আছে একটা। পায়ের যে গোড়ালি, এখানে আছে 7টা হাড়। পায়ের যে পাতা, সেখানে আছে 8টা হাড়। পায়ের যে আঙ্গুল, 5টা আঙ্গুলে থাকে 14টা হাড়। এইভাবে এক একটা পায়ে 30টা করে হাড় থাকে। তুমি যদি হিসেব করো, দেখো, এই 14, হ্যাঁ, তুমি হিসেব করে দেখো, এই 14 আর 8 22 আর 7 29। সরি, কোথায় 8 কোথায় ধরলাম? এখানে বোধহয় আমি ভুল বলেছি, আবার দেখি কোথায় ভুল বললাম। খেয়াল করো, এই পায়ের যে গোড়ালি, এখানে থাকে 7টা হাড়। পায়ের পাতায় থাকে 5টা হাড়, ওখানে বোধহয় ভুলে 7 বলে ফেলেছি। আর পায়ের আঙ্গুলে থাকে 14টা হাড়। 5টা আঙ্গুলে 14টা হাড়। এখন গুনলে পাওয়া যাবে 14 আর 5 19, 19 আর 7 26, 26 আর 2 28, 28 আর 1 29 আর 1 30। তাহলে বোঝা গেল এই এক একটা পায়ে 30টা করে হাড় আছে। আমরা এই হাড়গুলো সম্পর্কেও জানবো। তাহলে কি দাঁড়ালো? এখানে আছে 30টা, এই আছে একটা 31টা, তাই না? এই আছে 30টা, এই আছে 2টা। এক একটা সাইডের হিসেব করি আমি। তাহলে 30 আর 1 31, 31 আর 30 61। বক্ষাস্থি চক্রে 2 যোগ করলে এক সাইড যদি যোগ করি আমি, ফলাফল পাবো 63, তাই না? 30 আর 1 31 আর 30, 61 আর 2 63। তাহলে ডান পাশে যদি 63টা থাকে, ডান পাশেও 63।
তার মানে আমার উপাঙ্গিক কঙ্কালের মোট হাড়ের সংখ্যা 63 যোগ 63 সমান সমান 126। বুঝতে পারছো না পারো নাই? উপাঙ্গিক কঙ্কালে মোট হাড়ের সংখ্যা 126। আমরা এই উপাঙ্গিক কঙ্কাল সম্পর্কে পড়তে শুরু করব। সবার প্রথম আমরা পড়ব বক্ষাস্থি চক্র, যার আন্ডারে আছে ক্লাভিকেল এবং স্ক্যাপুলা। আমরা একটা কাজ করি, আজকের তারিখ দিয়ে একটা স্টার চিহ্ন দিই, স্টার চিহ্ন দিয়ে লেখি উপাঙ্গিক কঙ্কাল। আমরা একটা স্টার চিহ্ন দিয়ে লিখি উপাঙ্গিক কঙ্কাল। লিখতে পারবো? জি স্যার। জি স্যার, লিখতে পারবো। ইংরেজিতে লেখো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। কারো যদি ক্লাস নোট লাগে, যদি কেউ ক্লাস মিস করে থাকো, সে তারিখ উল্লেখ করে আমার কাছে রেকর্ড চাইলে আমি তাকে রেকর্ড দিয়ে দিব। যদি আমার কাছে থাকে, তারিখ উল্লেখ করে রেকর্ড চাইলে আমি তাকে রেকর্ড দিয়ে দিব। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, উপাঙ্গিক কঙ্কাল। হাইফেন দিয়ে আন্ডারলাইন করে লেখো। এখন উপাঙ্গিক কঙ্কালের একটা সংজ্ঞা দিব এইভাবে, দেখো এটা হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কাল। স্যার ইংলিশটি একটু আরেকবার বলবেন স্যার? অ্যাপেন্ডিকুলার অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। এই যে দেখো, এই যে বাম পাশে দেখো শব্দটা লেখা আছে, আমি এখন যে ছবিটা এনেছি তার বাম পাশে শব্দটা আছে, পড়া যায় কিনা দেখো। বাম পাশে অ্যাপেন্ডিকুলার স্কেলেটন কথাটা লেখা দেখা যাচ্ছে? আছে লেখা? জি স্যার। জি স্যার। ওখান থেকে লেখো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। লিখেছি স্যার। লেখো যে অস্থিসমূহ আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, যে অস্থিসমূহ আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, যে অস্থিসমূহ আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, তাদের নিয়ে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র গঠিত হয়। যে অস্থিসমূহ আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, তুমি দেখবা উপাঙ্গিক কঙ্কালগুলো এই অক্ষীয় কঙ্কালের সাথেই কোনো না কোনো ভাবে লাগানো আছে। এইমাত্র যে ছবিটা আছে সেখানেও তাকাতে পারো, তুমি দেখো লাল কালার করা যে অংশটা সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, অথবা এই ছবির মধ্যে দেখো নীল কালার করা যেটা সেটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল, তার চারপাশে যেগুলো এগুলো হচ্ছে উপাঙ্গিক কঙ্কাল। তাহলে বোঝাই যায় উপাঙ্গিক কঙ্কালের অস্থিগুলো কোনো না কোনো ভাবে অক্ষীয় কঙ্কালের সাথে সরাসরি অথবা পরোক্ষভাবে যুক্ত। যে অস্থিসমূহ আমাদের অক্ষীয় কঙ্কালের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদের নিয়ে উপাঙ্গিক কঙ্কাল তন্ত্র গঠিত হয়। লিখতে পারছো কথাটা? স্যার পরোক্ষভাবে যুক্ত এই জিনিসটা একটু বুঝলাম না। পরোক্ষভাবে যুক্ত হচ্ছে, দেখো সরাসরি অক্ষীয় কঙ্কালের সাথে যুক্ত থাকতে পারে, আবার একটা অস্থি অক্ষীয় কঙ্কালের সাথে সরাসরি যুক্ত, তার সাথে আরেকটা যুক্ত, সেটাও তো হতে পারে। এই ছবির দিকে তাকাও, ছবিটার দিকে তাকাও, তাকিয়েছো? জি স্যার। এখন দেখো এইখানে এই যে হলুদ কালার করা এটা তো হচ্ছে অক্ষীয় কঙ্কাল, তাই না? এখন এটা দেখো একটা শ্রোণী চক্র, সে কিন্তু নিজে সরাসরি এই অক্ষীয় কঙ্কালের সাথে কানেক্টেড, কিন্তু এই যে অস্থিগুলো এরা কি সরাসরি অক্ষীয় কঙ্কালের সাথে কানেক্টেড, নাকি এই যে অস্থিটা অক্ষীয় কঙ্কালের সাথে কানেক্টেড ও তাদের সাথে কানেক্টেড? কোনটা? এটা হচ্ছে পরোক্ষভাবে যুক্ত। যে অস্থিটা অক্ষীয় কঙ্কালের সাথে অক্ষীয় কানেক্টেড কঙ্কালের তাদের সাথে সরাসরি কানেক্টেড। কানেক্টেড, ওর সাথে আবার গিয়ে ও পরে কানেক্ট হয়েছে। তার মানে এই নিচের গুলো হচ্ছে ইনডাইরেক্টলি কানেক্টেড অক্ষীয় কঙ্কালের সাথে পরোক্ষভাবে, এইটা বলতে চেয়েছি আমি। যেমন এই যে কি বলা যায় ক্লাভিকেল, এটা অক্ষীয় কঙ্কালের সাথে সরাসরি যুক্ত, স্টার্নামের সাথে যুক্ত, তাই না? কিন্তু স্ক্যাপুলা, তারপরে এই যে হিউমেরাস, এগুলো তো সরাসরি যুক্ত না,
ইনডাইরেক্টলি যুক্ত, ও যুক্ত হয়েছে তার সাথে গিয়ে আবার ও যুক্ত হয়েছে, এটা আমি মিন করতে চেয়েছি। আশা করি বুঝতে জি পেরেছো। স্যার বুঝেছি। জি স্যার। হ্যাঁ, এবার লেখো উপাঙ্গিক কঙ্কালের মোট অস্থির সংখ্যা 126টি। উপাঙ্গিক কঙ্কালের মোট অস্থির সংখ্যা 126টি। উপাঙ্গিক কঙ্কালের মোট অস্থির সংখ্যা কত? 126টি। 126টি। আচ্ছা, সাথে লেখো এই অস্থিসমূহ আবার কথা বলো না, এই অস্থিসমূহ আবার একাধিক ভাগে বিভক্ত। এই অস্থিসমূহ আবার একাধিক ভাগে বিভক্ত। যেমন নিচে লেখো 1 নাম্বার, লেখো বক্ষাস্থি চক্র। বক্ষাস্থি চক্র, ব ক্ষিয়তে আকার, শয় হয় রস্যি, চক্র তো বানান পারবা আশা করি। বক্ষাস্থি চক্র কথাটা লেখো। ব্রাকেটে লেখো পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল, PECTORAL, পেক্টোরাল গার্ডেল। পেক্টোরাল গার্ডেল এই কথাটা লেখো। বক্ষাস্থি চক্র ইংরেজিতে লেখো পেক্টোরাল গার্ডেল। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। এবার লেখো স্যার ইংলিশটা একটু আরেকবার বলবেন স্যার, ইংলিশটা। PECTORAL, পেক্টোরাল। PECTORAL, পেক্টোরাল। গার্ডেল, GIRDLE, গার্ডেল। পেক্টোরাল গার্ডেল। জি স্যার লিখেছি। আচ্ছা, এবার পেক্টোরাল গার্ডেলটা আমরা দেখতে চাই। দেখো আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, দেখো মানুষের একটা ছবি আসছে কঙ্কালের, কথা বলো আসছে কিনা? জি স্যার আসছে। আসছে। এই যে অস্থিটা আমি যেটার উপর এখন দাগ টেনেছি, এটার নাম হচ্ছে ক্লাভিকেল। আবার অনেক সময় এটাকে কলার বোন বলে, কলার বোন। এই অস্থিটা একদিকে লাগানো থাকে স্টার্নামের সাথে, আর একদিকে আমাদের হাতের পেছনে একটা ত্রিকোণাকার হাড় আছে, এই যে আমি এখন যেখানে দাগ দিচ্ছি, যেটাকে বলে স্ক্যাপুলা, তার সাথে লাগানো থাকে। এই ক্লাভিকেল এবং স্ক্যাপুলা এই দুইটা অস্থিকে একসাথে বলা হয় বক্ষাস্থি চক্র। সেই কথাটা আমি এখন লিখব। বক্ষাস্থি চক্র কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো দুইটি অস্থি নিয়ে বক্ষাস্থি চক্র গঠিত হয়। দুইটি অস্থি নিয়ে বক্ষাস্থি চক্র গঠিত হয়, যথা নাম্বার 1, দুইটি অস্থি নিয়ে বক্ষাস্থি চক্র গঠিত হয়, যথা নাম্বার 1 ক্লাভিকেল। দুইটি অস্থি নিয়ে বক্ষাস্থি চক্র গঠিত হয়, যথা লেখো নাম্বার 1 ক্লাভিকেল। আমরা এখন ক্লাভিকেলটা পড়বো, এটার ছবি আঁকবো, এটার বর্ণনা দিব, তারপরে আমরা স্ক্যাপুলা পড়বো। ক্লাভিকেলের ছবি একটু আগেও তোমরা দেখছো, অসংখ্য ছবি আছে, ভিডিও আছে, আমাদের এত বেশি দেখার সময় নাই। আলাদাভাবে যদি দেখো ক্লাভিকেল হাড়টা দেখতে কেমন, দেখো উপরে একটা ছবি আছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। ওরকম একটা ছবি আমরা নিজেরাও এখন আঁকবো বোর্ডে। দেখো ক্লাভিকেলের অনেকগুলো ছবি আছে,
এই হাড়টা একটু বাঁকানো ধরনের, এর এক মাথা লাগানো থাকে স্ক্যাপুলার সাথে, আরেক মাথা লাগানো থাকে স্টার্নামের সাথে। আমাদের একটু স্টার্নামটাকে চিনতে হবে, ক্লাভিকেল এবং স্ক্যাপুলা কিভাবে লাগানো থাকে সেটা একটু আমরা দেখব। বেশ কিছু ছবি আছে এখানে দেখো, ক্লাভিকেল এন্ড স্ক্যাপুলা। আমি লিখে সার্চ দিচ্ছি, তোমরাও চাইলে যখন সময় থাকবে এই ছবিগুলো দেখে নিতে পারবা। অনেক ছবি আছে, দেখো এই ছবিটা দেখো। আমাদের হাত যদি আমরা নাড়াচাড়া করি তাহলে হাতের পেছনে একটা ত্রিকোণাকার হাড় দেখা যায়, ওই ত্রিকোণাকার হাড়টাকে বলা হয় স্ক্যাপুলা। হ্যাঁ, অনেক ছবি আছে, অসংখ্য ছবি আছে। তাহলে আমরা ধরো এই ছবিটা চুজ করলাম, উপরের ছবিটা দেখো। স্ক্যাপুলা হচ্ছে একটা ত্রিকোণাকার হাড়, যার ছবি আমরা পরে আঁকবো। তার সাথে ক্লাভিকলটা লাগানো থাকে, তাই না? পেছন দিয়ে দেখলে এরকম, এখানে একটা ছবি আসছে তোমাদের চোখের সামনে, দেখো স্ক্যাপুলাটা এই যে এটার নাম স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার নিচের দিক দিয়ে একটা এরকমের বাড়তি অংশ বের হয়ে আসে, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন। অনেক সময় অ্যাক্রোমিয়ন বলে, আবার অনেক সময় অ্যাক্রোমিয়াল প্রসেস বলে। এই যে জায়গাটা, এই যে আমি একটা গোল চিহ্ন দিচ্ছি, দেখতে পাচ্ছ কিনা ঠিক জানি না, আমি একটা গোল দাগ দিচ্ছি, দেখা যায় মুসা? জি স্যার। হ্যাঁ, দেখা যায়। জি স্যার, দেখা যায়। এই স্ক্যাপুলা অস্থিটার এইখানে যে একটা বাড়তি অংশ আছে, এটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন। ক্লাভিকেলটার এক মাথা ওই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে। হ্যাঁ, অ্যাক্রোমিয়ন, এটা তুমি এইমাত্র যে ছবিটা দেখছো এটা কিন্তু পেছন থেকে দেখার ছবি। এই যে দেখো, এখানে আরেকটা ছবি আসছে, ওই পেছনে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলাটা হচ্ছে এরকম, ওই যে পেছনে দেখতে পাচ্ছ এটার নাম স্ক্যাপুলা। এই স্ক্যাপুলার স্যার সাথে স্ক্যাপুলা কি স্যার পশুকাগুলোর সাথে লাগানো থাকে? না, স্ক্যাপুলাটা জাস্ট পেছনে লাগানো থাকে, হাড়ের সাথে এই ইসের সাথে লাগানো থাকে, এটাকে কি বলে, হিউমেরাসের সাথে লাগানো থাকে আর ক্লাভিকেলের সাথে লাগানো থাকে। এখন দেখো স্ক্যাপুলার এই যে জায়গাটা, আমি যেখানে একটা দাগ দিচ্ছি এখন গোল, ওই জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিয়ন। ক্লাভিকেল অস্থিটা এই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে এক মাথায়, আর এক মাথায় লাগানো থাকে এখানে যে বুকের সামনের দিকে স্টার্নাম আছে তার সাথে লাগানো থাকে। এই হচ্ছে আমার ক্লাভিকেল। এই ক্লাভিকেলের ছবি আমরা এখন আঁকবো এবং এর সম্পর্কে কিছু বর্ণনা দিব। এই যে ইয়েটা দেখতে কেমন দেখায় দেখো, ইনফেরিয়র মানে হচ্ছে নিচ থেকে দেখলে কেমন, সুপেরিয়র ভিউ মানে হচ্ছে উপর থেকে দেখলে কেমন। এখন এই যে দেখো স্ক্যাপুলাটার ছবি একটু পরে আমরা আঁকবো। স্ক্যাপুলাটার যে অংশটার সাথে ক্লাভিকেলটা লাগানো থাকে সেটা কিন্তু হচ্ছে আমি এখন যেখানে দাগ দিচ্ছি, এই যে এটার সাথে লাগানো থাকে, এটাকে অ্যাক্রোমিয়ন প্রসেস বলে, আবার অ্যাক্রোমিয়নও বলে। ক্লাভিকেলের যে মাথাটা, ওই এই যে মাথাটা, যে এই যে দেখো এই ছবিটা দেখো, ওই হচ্ছে ক্লাভিকেল, ওই যে ক্লাভিকেল দেখা যায়, আর স্ক্যাপুলার সাথে সে কিভাবে লাগানো আছে সেটাও দেখা যাচ্ছে। এই হচ্ছে স্ক্যাপুলা, এই হচ্ছে ক্লাভিকেল। ক্লাভিকেলের যে মাথাটা এই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে, ওই মাথাটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড। অ্যাক্রোমিয়াল এন্ড। স্যার আপনার কথা ক্লিয়ার শোনা যায় না। স্যার ক্লিয়ার আছে তো স্যার। ক্লাভিকেলের যে প্রান্তটা, কথা বলো না, ক্লাভিকেলের যে প্রান্তটা স্ক্যাপুলার ওই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে, এটা হচ্ছে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়ন, তার সাথে ক্লাভিকেলটা লাগানো আছে। ক্লাভিকেলের যে প্রান্তটা স্ক্যাপুলার এই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে, ওই প্রান্তটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস। আর যে প্রান্তটা গিয়ে বুকের সামনের দিকে স্টার্নামের সাথে লাগানো থাকে, ওই প্রান্তটাকে বলা হয় অ্যাক্রোমিয়ান এন্ড বলে, অ্যাক্রোমিয়ান এন্ড। আর যে প্রান্তটা ওই বুকের স্টার্নামের সাথে লাগানো থাকে ওইটাকে বলা হয় স্টার্নাল এন্ড। এই ছবিটার মাধ্যমে আমি বলার চেষ্টা করি, এই ছবিটার মাধ্যমে স্যার বলার চেষ্টা অ্যাক্রোনিয়াম করি। এন্ডটা একটু আরেকবার বলুন স্যার। আবার বলবো, এই ছবিটার দিকে তাকাও, একটা ছবি আসছে না চোখের সামনে? জি স্যার। এইটার দিকে তাকাও, এই যে আমি দাগ দিচ্ছি এটা ক্লাভিকেল, দাগ পড়ছে বেগুনি রঙের? জি স্যার। জি স্যার। দাগ পড়ছে। এই যে মাথাটা, যে মাথাটা এই অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে,
স্ক্যাপুলার অ্যাক্রোমিয়নের সাথে লাগানো থাকে, ওই মাথাটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড। অ্যাক্রোমিয়াল এন্ড। আর যে মাথাটা স্টারনামের সাথে লাগানো থাকে, যে মাথাটা এই স্টারনামের সাথে লাগানো থাকে, সেই মাথাটাকে বলা হয় স্টারনাল এন্ড। এটা হচ্ছে স্টারনাল এন্ড, এটা হচ্ছে অ্যাক্রোমিয়াল এন্ড। মাঝখানের জায়গাটার নাম হচ্ছে বডি, আর কিছু না। এইভাবে আমরা ক্লাভিকেলটার এখন ছবি আঁকবো। এমন জটিল কিছু না। ক্লাভিকেল এমন একটা অস্থি যার এক প্রান্ত লাগানো থাকে স্টারনামের সাথে, ওই প্রান্তকে বলা হয় স্টারনাল এন্ড। আর এক প্রান্ত লাগানো থাকে স্ক্যাপুলার অ্যাক্রোমিয়নের সাথে, সেই প্রান্তটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল এন্ড। আর মাঝখানের জায়গাটাকে বলা হয় বডি বা শ্যাফট বলে। এই আর কিছু না। ক্লাভিকেল এমন একটা অস্থি যার ভেতরটা ফাঁকা না, নিরেট, এবং এটা দেখতে অনেকটা ইটালিক এফ এর মতো। ইতালিতে এফ যেমন লেখে, ইটালিক ফন্টে এফ লিখতে গেলে একটু একদিকে কাট করে লিখতে হয়, এই ক্লাভিকেলটা অনেকটা এরকমের ইটালিক এফ এর মতো এরকম দেখতে। এই আর কিছু না। অনেক সময় পরীক্ষা আসে আমাদের দেহের কোন অস্থিটা দেখতে ইটালিক এফ এর মতো, তখন এই ক্লাভিকেলের নাম আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা এখন এই ক্লাভিকেলের ছবি আঁকবো। এখানে যেরকম আছে এরকম আঁকতে পারি। এই যে দেখো, এই যে ওরা লিখে রাখছে, দেখো অ্যাক্রোমিয়াল এন্ড কথাটা লেখা আছে কিনা দেখা যায় কিনা দেখো। এই যে দেখো অ্যাক্রোমিয়াল এন্ড লিখছে ওরা। জি স্যার লিখছে। হ্যাঁ, আর এই যে দেখো লিখছে স্টারনাল এন্ড লিখছে, দেখা যায়। স্যার এই যে আর সুপার ভিউ আর ইনফেরিয়র ভিউ এই দুইটা জিনিস বুঝলাম না স্যার। এটা বলছে সুপেরিয়র ভিউ মানে হচ্ছে যদি উপর থেকে দেখো, ইনফেরিয়র ভিউ মানে যদি তুমি নিচ থেকে দেখো। ওই ক্লাভিকেল নামক অস্থিটা তুমি যদি নিচ থেকে দেখো তাহলে সেটা হবে সুপেরিয়র ভিউ, আর সরি উপর থেকে যদি দেখো সেটা হবে সুপেরিয়র ভিউ, আর নিচ থেকে যদি দেখো সেটাকে বলে ইনফেরিয়র ভিউ। একটা অস্থি আমরা উপর থেকেও দেখে নিতে পারি, নিচ থেকেও দেখে নিতে পারি, সেই জন্যই সুপেরিয়র আর ইনফেরিয়র ভিউ কথাটা বলা হচ্ছে। বুঝতে পারোনি নাকি? স্যার না স্যার এখন একটু জি স্যার। তুমি তোমার হাতের তালুটা যদি তুমি দেখো, এটা হচ্ছে তোমার ইনফেরিয়র ভিউ। আর হাতের উপরের অংশটা যদি দেখো, তালুর ঠিক উপরের অংশ, ওটাকে বলা হয় সুপেরিয়র ভিউ। তাও বুঝতে পারিনি নাকি? সুপেরিয়র ভিউ মানে হচ্ছে কোনো একটা কিছুকে উপর থেকে দেখা, ইনফেরিয়র উপরিদেশ দেখা, উপর আপার সারফেসটা দেখা, আর ইনফেরিয়র ভিউ হচ্ছে তার লোয়ার সারফেসটা দেখা। তাও বুঝতে পারিনি নাকি? জি স্যার। না, ওই সাগর বুঝতে পারছি কিনা সুপেরিয়র আর ইনফেরিয়র ভিউ? জি স্যার বুঝছি স্যার এখন। ঠিক আছে। তাহলে আমরা বক্ষাস্থি চক্র লিখে, প্রথমে লিখলাম আমরা বক্ষাস্থি চক্র। আমার খাতার ছবি দেখা যায় কিনা স্পষ্ট বলো, যদি দেখতে না পাও তাও বলবা, ঝাপসা দেখালেও বলবা প্লিজ। আমরা বলেছি আমরা এখন পড়তে যাচ্ছি উপাঙ্গিক কঙ্কাল। খাতার ছবি ঝাপসা হয়ে গেল, দেখি আবার পরিষ্কার করা যায় কিনা। উপাঙ্গিক কঙ্কাল, ব্র্যাকেটে আমরা লিখেছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। ছবি ঝাপসা কেন, লেখা ঝাপসা কেন? এখন ঠিক আছে? মুসা ছবি কি ঠিক আছে? খাতার লেখা পড়া জি যায়? স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে। ঠিক আছে। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন বলেছো তোমরা, এখানে 126টা অস্থি থাকে, মনে রাখতে হবে আমাদের। এর মধ্যে আবার আমরা এখন পড়তে যাচ্ছি 1 নম্বরে বক্ষাস্থি চক্র। এটাকে ইংরেজিতে বলেছ পেক্টোরাল গার্ডেল। এখানে বলেছ দুইটা অস্থি নিয়ে আমাদের বক্ষাস্থি চক্র তৈরি। কি কি? নাম্বার 1 বলেছ ক্লাভিকেল। নাম্বার 1 দিয়ে ক্লাভিকেল লেখো, অবলিক দিয়ে লেখো কলার বোন। কলার বোন। এবার আমরা এই ক্লাভিকেলের ছবিটা আঁকবো। ক্লাভিকেলের ছবি একদম সিম্পল, এমন কিচ্ছু না। এই জাস্ট একটু বাঁকা করে এঁকে দিলাম, এই ঘটনা ঘটে গেল। সিম্পল ছবি,
এমন কিছু কঠিন না। এই এখন এটার মধ্যে একটু পাউডার টাউডার লাগায় একটু সৌন্দর্য বর্ধন করে দেব, যাতে করে বোঝা যায়। আর তো কিছু না। এটার নাম কলার বোন। এটাকে একসময় বিউটি বোন বলা হতো। কখনো কোনো না কোনো সময় মনে করা হতো যে এই অস্থিটা যদি বের করে রাখা হয় তাহলে দেখতে ভালো লাগে। হ্যাঁ, এই জন্য অনেক সময় এটাকে বিউটি বোনও বলা হতো। এই জন্য অনেকে না খেয়ে খেয়ে শুকিয়ে খালি এই কলার বোন বের করার প্রতিযোগিতার নাম ছিল। অনেক আগে হলিউডে এরকম একটা টেন্ডেন্সি আসছিল। এটাকে বলা হয় কলার বোন বা ক্লাভিকেল। আঁকছো? এখন এটার সম্পর্কে কি বলবো? এটার যে অংশটা ওই যে এরকম যে স্ক্যাপুলার মাথায় যে স্টার্নাম ইয়া থাকে অ্যাক্রোমিয়াল প্রসেস, তার সাথে লাগানো থাকে যে সাইডটা, সেটাকে আমরা বলবো অ্যাক্রোমিয়াল এন্ড। আর যে প্রান্তটা বুকের স্টার্নামের সাথে লাগানো থাকে তাকে আমরা বলবো স্টার্নাল এন্ড। মাঝখানের অংশটাকে বলবো আমরা বডি, বিওডিওয়াই, বডি। হয়ে গেল। এটা মনে হয় যত অস্থি আছে তার মধ্যে সবচেয়ে সোজা আঁকা। আর বর্ণনাও খুব একটা বড় কিছু না, সোজাভাবেই আমরা বর্ণনা দিব। আমাদের আঁকা হয়ে গেল, এবার আমরা লিখতে চলে যাচ্ছি। আঁকছো না সবাই? সবার আঁকা হয়নি? জি স্যার। জি স্যার হয়েছে। এমি, শোয়েব, মুয়াজ, রাজ, হিমি, তানজিলা, তোফা, তোমরা অনলাইনে আসো কেন? তোমরা অফলাইনে আসো না কেন? কি সমস্যা? সবাই অনলাইনে স্যার আস। অফলাইনে আমার টাইমে মেলে না স্যার। টাইমে মিলে না। বাকিদের কি অবস্থা? তোমাদের অফলাইনে আসতে বললে অফলাইনে আসতেছো না কেন? অফলাইনে ব্যাচগুলো এরকম খালি, আর তোমরা অনলাইনে ক্লাস করতেছো, এটা কেমন কথা? এতগুলো টাইম দিলাম তাও মিলে না। মুয়াজ, কি সমস্যা? স্যার কয়েকদিনের মধ্যে চলে আসবে। এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট, যারা বরিশালে আছো তারা অনলাইন বাদ দিয়ে অফলাইনে পড়তে আসো। এই অফলাইনে পড়লে এতক্ষণ এটা পড়া হয়ে যেত। অফলাইনে অনেক তাড়াতাড়ি পড়ানো যায়, অফলাইনে অনেক তাড়াতাড়ি পড়ানো যায়। স্যার রবি মঙ্গল বৃহস্পতিবারের ব্যাচে মানে সকাল 8টার হ্যাঁ, ব্যাচে আপনি কতদূর পড়াচ্ছেন? সকাল এই একই পড়া, তোমাদের এই পড়া সেই পড়া সেম। রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা এবং বিকাল 5টা, দুইটা টাইমের যে টাইম হলো সেটা আসবে। মিউট করো, মিউট করো, মিউট করো। রবি মঙ্গল বৃহস্পতি সকাল 8টা বিকাল 5টা, সেম পড়া। চলে আসো। যারা বরিশালে আছো তারা সবাই অফলাইনে আসতে শুরু করো, অনলাইন ছেড়ে দাও। এখন লেখো, ক্লাভিকেল কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। আমাদের বক্ষ পিঞ্জরের উপরিভাগে এবং দুই পাশে সরু ও দণ্ডাকার, আমাদের বক্ষ পিঞ্জরের উপরিভাগে এবং দুই পাশে সরু ও দণ্ডাকার যে দুটি অস্থি আড়াআড়ি ভাবে অবস্থান করে, আমাদের বক্ষ পিঞ্জরের উপরিভাগে এবং দুই পাশে সরু ও দণ্ডাকার যে দুইটি অস্থি আড়াআড়ি ভাবে অবস্থান করে তাদেরকে ক্লাভিকেল বা কলার বোন বলে। আমাদের বক্ষ পিঞ্জরের উপরিভাগে সরু ও দণ্ডাকার যে দুটি অস্থি আড়াআড়ি ভাবে অবস্থান করে বা আনুভূমিক ভাবে অবস্থান করে, যা লেখো, তাদেরকে ক্লাভিকেল বা কলার বোন বলে। লিখতে পারছো? জি স্যার লিখতে পারছি। আমাদের বক্ষ পিঞ্জরের উপরিভাগে ও দুই পাশে সরু ও দণ্ডাকার যে দুটি অস্থি আড়াআড়ি ভাবে অবস্থান করে তাদেরকে ক্লাভিকেল বা কলার বোন বলে। লেখো,
এই অস্থি দেখতে অনেকটা ইটালিক ITALIC ইটালিক এফ অক্ষরের ন্যায়। এই অস্থি দেখতে অনেকটা ইটালিক এফ এর ন্যায়। যা লেখো ইটালিক ITALIC ইটালিক। এই অস্থি দেখতে অনেকটা ইটালিক এফ এর ন্যায়। ও একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়েছে, কেউ কেউ বলেছিল, বিশেষ করে তৌহিদ বলেছিল, ওকে অবশ্য আজকে দেখতেছি না, ওই তৌহিদ বলছিল যে স্যার আমাদের টাইমটা 7টায় না করে 8টায় বা 9টায় নেওয়া যায় কিনা। সেই বিষয়ে তো তোমরা কিছু বললা না। স্যার 7টায় আমার জন্য ভালো হয় স্যার। স্যার রাত 7টা কিংবা 9টায় হলে 8টা। ভালো হয়। ভালো হয় না। আবার এই যে তৌহিদ কিন্তু ক্লাস করতে পারতেছে না, ও কিন্তু প্রায়ই দেখি অ্যাবসেন্ট থাকে। আমার মনে হয় টাইমে ঝামেলা হয়, পরে রেকর্ড দেখে। আমি তো চাই সবাই ক্লাস করুক, রেকর্ড না দেখুক। এমনিতেই অনলাইন, তার যদি আবার ক্লাসে না থাকে রেকর্ড দেখে তাহলে তো ভালো লাগে না। ঠিক আছে, এটা নিয়ে তোমরা একটু গ্রুপে আলোচনা করো। তোমরা যদি 7টার পরিবর্তে 7:30টায় নাও অথবা 8টায় নাও বা 9টায় নাও, আমি চাই সবাই ক্লাস করুক। যারা অন্তত শেষ পর্যন্ত অনলাইনেই করবে তারা যেন ক্লাসে সবাই থাকতে পারে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা তোমরা একটু মাথায় রাখো। আমি তো মনে হয় গ্রুপে একটা পোল দিছিলাম, নাকি দিছি নাকি দেই নাই? গ্রুপে তোমরা একটু মতামত দাও, আমি চাই সবাই ক্লাস করুক। এনিওয়ে, যাই হোক, এখন পড়ায় যাই। কি লিখেছি লাইনটা? এই অস্থি দেখতে অনেকটা ইটালিক এফ এফ এর ন্যায়। এই কথাটা লিখছো? কথা বলো না কেন? এই অস্থি দেখতে অনেকটা ইটালিক এফ এর ন্যায়, এটা লিখছো এই কথাটা? জি স্যার। আচ্ছা, দাঁড়ি। এবার সাথী লেখো, ইহা এক প্রকার নিরেট অস্থি। ইহা এক প্রকার নিরেট অস্থি। নিরেট মানে কি? এর ভেতরে ফাঁকা নাই, সোজা কথা। ইহা এক প্রকার নিরেট অস্থি। লাইন কেটে গেল কেন 2-3 জনের? ইহা এক প্রকার নিরেট অস্থি। নয়রস্যি রয়েকার ট। নিরেট মানে হচ্ছে এর ভেতরে ফাঁকা নাই। ইহা এক প্রকার নিরেট অস্থি লিখছ? ইহা এক প্রকার নিরেট অস্থি কথাটা লিখছ? জি স্যার। দাঁড়ি। সাথে লেখো, এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে। এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়াল প্রান্ত। এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়ন প্রান্ত। এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়ন প্রান্ত, এবং অপর প্রান্ত। স্যার এই অ্যাক্রোনিয়াম বানানটা একটু বলবেন স্যার? অ্যাক্রোমিয়াল এইমাত্র ইসের ভিতরে লেখা আছে, আমি যে ছবি আঁকছি তার ভিতরে লেখা আছে অ্যাক্রোমিয়াল প্রান্ত। অ্যাক্রোমিয়াল কথাটা এইমাত্র আমি ছবির মধ্যে লিখে রাখছি, আছে না? ACROMIAL লেখা আছে নাকি নাই? জি স্যার, পাইছি স্যার, পাইছি স্যার, আছে লেখা। এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়াল প্রান্ত, এবং অপর প্রান্ত স্টারনাম এর সাথে যুক্ত থাকে, যাকে স্টার্নাল প্রান্ত বলে। এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়ন প্রান্ত বা অ্যাক্রোমিয়াল প্রান্ত, এবং অপর প্রান্ত
স্টারনামের সাথে যুক্ত থাকে, যাকে স্টার্নাল প্রান্ত বলে। লিখছা? এর এক প্রান্ত স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, যাকে অ্যাক্রোমিয়ন প্রান্ত, এবং অপর প্রান্ত স্টারনামের সাথে যুক্ত থাকে, যাকে স্টার্নাল প্রান্ত বলে। লিখছো? দাড়ি সাথে লেখো, দুই প্রান্তের মধ্যবর্তী বাঁকানো অংশকে বডি বলে। বডি, দুই প্রান্তের মধ্যবর্তী বাঁকানো অংশকে বডি বলে। দুই প্রান্তের মধ্যবর্তী বাঁকানো অংশকে বডি বলে। লিখছা? দুই প্রান্তের মধ্যবর্তী বাঁকানো অংশকে কি বলে? বডি বলে। লিখছো সবাই? জি স্যার। এই ক্লাভিকেল নিয়ে আর লেখার মতো কিছু নাই। এখন আমরা লিখবো স্ক্যাপুলা। নিচে লেখো রোমান 2 স্ক্যাপুলা। একটা ছবি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। ক্লাভিকেলটার পেছনে ওই যে ত্রিকোণাকার একটা হাড় দেখা যাচ্ছে, এই যে এটার নাম হচ্ছে স্ক্যাপুলা। এটাকে পেছন থেকে দেখতে একরকম, সামনে থেকে দেখতে আরেক রকম। সেই ছবিটা একটু দেখো। কথা বলো না। দেখো স্ক্যাপুলা অস্থিটা কিরকম দেখো। আমি একটা দাগ দিচ্ছি, দেখা যায় কিনা দেখো। এই যে এটা হচ্ছে স্ক্যাপুলা, দেখা যায় দাগটা? কথা বলার চেষ্টা করো, দেখা যায় কিনা। স্যার দেখা যায়। স্ক্যাপুলা অস্থিটা আমরা এখন পড়তে যাচ্ছি। এই যে স্ক্যাপুলা, তোমার হাতটা যদি করো, নাড়াচাড়া করো, তাহলে পেছনে একটা ত্রিকোণাকার হাড় দেখবা। এটার সাথে প্রচুর মাংসপেশি লাগানো থাকে। এটা এমন একটা অস্থি যার এক প্রান্ত লাগানো থাকে হাতের হিউমেরাসের সাথে। আমাদের হাতের যে প্রথম অস্থি হিউমেরাস, তার সাথে এটা লাগানো থাকে। এই যে দেখো লাগানো আছে। আর একদিকটা লাগানো থাকে ওই ক্লাভিকেলের সাথে। স্ক্যাপুলা অস্থিটা পেছন থেকে দেখলে এরকম। এই যে এখানে ছবিটা আছে দেখো, এটা বেশ পাতলা ও চ্যাপ্টা একটা অস্থি, দেখতে অনেকটা ত্রিকোণাকার। এই যে এরকম। এই অস্থিটা নিচের দিক দিয়ে যদি তাকাও তাহলে আবার এরকম। এই অস্থিটা বেশ পাতলা ও চ্যাপ্টা এরকম। এটা নিচে আবার এখানে একটা এরকমের কোনাকুনি একটা উঁচু অংশ আছে, এটাকে স্পাইন বা কাটা বলে। স্পাইন বা কাটা বলে। আর এই অস্থিটা এই স্পাইনের শেষ প্রান্তটা বাইরের দিকটা এরকমের চ্যাপ্টা মতো করে বাঁকানো থাকে। এই জায়গাটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস বা অ্যাক্রোমিয়ন প্রসেস বলে। অনেক সময় শুধু অ্যাক্রোমিয়নও বলে। এরকম একটা জিনিস আছে যার সাথে ক্লাভিকেলটা লাগানো থাকে। আর আরেকটা আবার এরকমের বাঁকানো অংশ আছে, এটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস। এই যে এটা দুই দিকে দুইটা বাঁকানো অংশ। এই যে যদি অস্থিটা একদম তোমার দিকে একদম সোজাভাবে ধরা হয়, এই দিকটা হচ্ছে উপর দিয়ে তাকানো দৃশ্য। হ্যাঁ, এই অস্থিটাকে যদি তুমি উপর দিয়ে দেখো তাহলে এরকম। এখানে তিনটা ছবি আছে। অ্যান্টেরিয়র ভিউ মানে উপর থেকে দেখলে কেমন, এই পোস্টেরিয়র ভিউ মানে নিচ থেকে দেখলে কেমন, ল্যাটারাল ভিউ যদি তুমি সাইড থেকে দেখো তাহলে কেমন। আমরা স্ক্যাপুলার অনেক ছবি দেখতে পারি ইচ্ছে করলে। শুধু স্ক্যাপুলাটাকে যদি আমরা আনতে চাই তাহলে অনেক ছবি আমরা গুগলে পেয়ে যাব। আমরা দেখি স্ক্যাপুলাকে আলাদাভাবে গুগল কিভাবে শো করেছে। শুধু স্ক্যাপুলা, ক্লাভিকেল আমরা অলরেডি পড়ে ফেলেছি। এবার আমরা শুধু স্ক্যাপুলাটাকে একটু দেখি বিভিন্নভাবে উল্টে পাল্টে। অস্থিটা একটু দেখার চেষ্টা করো, দেখো কেমন। স্যার পোস্টেরিয়র ভিউ মানে পিছন থেকে না? পিছন থেকে দেখা। পোস্টেরিয়র ভিউ মানে পেছন থেকে দেখা। এই যে এখানে যে ছবিটা আছে উপরে, এটা হচ্ছে পেছন থেকে দেখা ছবি, এটাকে বলে পোস্টেরিয়র ভিউ। আর উপর থেকে দেখলে ওটাকে বলে সুপেরিয়র ভিউ।
চোখের সামনে একটা ছবি আসছে নাকি আসে নাই? আসছে স্যার। আসছে। এই স্ক্যাপুলার, হ্যাঁ, এখানে নিচের দিয়ে যদি তুমি তাকাও একটা উঁচু অংশ আছে, অনেক ছবি আছে, তুমি দেখে নিতে পারো অনেক ছবি। এই যে দেখো একটা উঁচু অংশ আছে, এটাকে বলা হয় স্পাইন। এই, আর তুমি যদি সোজা করে তোমার দিকে ধরো, এই তাও দেখতে পারো, দেখো মাথায় গিয়ে দুইটা এরকম বাঁকানো অংশ, একটার সাথে আরেকটা প্রায় মুখোমুখি। হুম, কত ছবি লাগবে তোমার? স্যার একটু মার্ক করে দেখাইলে ভালো হইতো স্যার। আচ্ছা, মার্ক করে দেখাই তাহলে। স্যার আর একটা ছবি দেখছিলাম না স্যার, এক পাশ পাশ দিয়া উঁচাটা একদম দেখা যায়, ওই ছবিটা একটু ডাউনলোড দিবেন নাকি? দেখাচ্ছি তাহলে, কোনটা বলো? এখানে আছে? স্যার একটু আগে একটা, স্যার একটু আগে আনছিলেন স্যার ছবিটা, একটু নিচে স্ক্রল করবেন। নিচে ছবির শেষ নাই, যত তুমি দেখতে চাও। না না, আমি একদম সাইড দিয়ে একটা ছবি দেখছিলাম স্যার, যেখানে একদম দেখাচ্ছিল উঁচাটা, ওইটার কথা বলছিলাম। এই যে এটা, এটা এইটা কোনটা বলো? জি স্যার, একটু আগে যেটা দেখাইছেন এইটা স্যার, একটু আগে। হ্যাঁ এইটা, এই যে বাম পাশেরটা স্যার। এই যে এটা? না না স্যার, একটু আগে আগেরটা, যে এই উপরে এই বাম পাশেরটা, হ্যাঁ এইটা স্যার, এইটা। এই যে এটা? জি ঠিক স্যার। আছে, ছবি তো আগে আছে এখানে অনেকগুলো। আমি এটার আলোকে তোমাদেরকে, এখানে যে ছবিগুলো আছে আমি সবগুলো নামাইছি, আবার আমি ছবি আঁকবো তোমাদের সাথে। এটার আলোকে আমি তোমাদেরকে দেখাই দেখাই ছবিটা। খেয়াল করো, পেছনের ছবি আসছে চোখের সামনে। জি স্যার। এই যে একটা উঁচু কাটার মতো দেখতে পাও, এটাকে বলে স্পাইন। কি বলে? স্পাইন। স্পাইন। স্পাইনটার শেষ প্রান্তটা আবার এরকম একটা বাড়তি একটা বাইরের দিকে প্রসেস হিসেবে বের হয়ে গেছে। এই যে এটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস অথবা অ্যাক্রোমিয়ন। কি বলে? অ্যাক্রোমিয়াল প্রসেস। এইটার সাথেই ক্লাভিকলটা এইভাবে লাগানো থাকে। ঠিক আছে? স্যার উল্টো দিকে দেখাইলেন না স্যার? এই যে উল্টা দিকে দেখাই নাই, স্ক্যাপুলাটা তো আমি নিচ দিয়ে দেখাইছি, ওইটা ব্যাক এইভাবেই ভিউ লাগানো স্যার, থাকে। বুঝছি স্যার, এটা ব্যাক ভিউ স্যার, বুঝছি। হ্যাঁ, ব্যাক ভিউ। বুঝতে পারছো? জি স্যার। এই জায়গাটাকে বলে ইনফ্রা স্পাইনাস ফসা। এই জায়গাটাকে বলে সুপ্রা স্পাইনাস ফসা। এইটা অ্যাক্রোমিয়াল প্রসেস। এটা ঠিক সামনে আবার এখানে একটা বাড়তি জায়গা আছে। আমি এবার সামনের দিকের ছবিটা আনতে চাই। এটা তো পোস্টেরিয়র ভিউ দেখছো, এবার আমি সুপেরিয়র ভিউ দেখতে চাই, যেটাতে সামনের দিক দিয়ে দেখা যাবে। এই এবার সুপেরিয়র ভিউ, এটা কিন্তু সুপেরিয়র ভিউ। এই সুপেরিয়র ভিউ যদি তুমি দেখো, মানে উপর দিক দিয়ে যদি দেখো, এখানে কিন্তু ফ্ল্যাট। ওই যে একটা উঁচু স্পাইন বা কাটা, সেটা কিন্তু এপাশ দিয়ে দেখা যাবে না, ওটা আছে ওর পিছনে। এই হচ্ছে তোমার অ্যাক্রোমিয়ন প্রসেস। বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটার সাথেই তোমার ক্লাভিকেলটা আটকানো থাকে এরকম। বোঝা যাচ্ছে? জি স্যার। আর এই হচ্ছে আরেকটা বাড়তি অংশ, এটাকে বলে কোরাকয়েড প্রসেস। কি বলে? কোরাকয়েড প্রসেস। এই কোরাকয়েড প্রসেসের নিচে এখানে আবার একটা গর্তের মতো আছে, এটাকে বলে গ্লেনয়েড গহ্বর। এটার সাথেই হাতের প্রথম যে অস্থি হিউমেরাস, সেটা লাগানো থাকে। এবার আমরা আরো ছবি দেখতে চাই। এই যে দেখো, এই ছবিটার দিকে তাকাও। খেয়াল করো, এই হচ্ছে স্ক্যাপুলা, দেখা যায়? স্যার অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কি ওই হিউমেরাসের কোনো সংযোগ থাকে না স্যার? না, না, অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে থাকে না। এই হচ্ছে তোমার কোরাকয়েড প্রসেস। আবার
এই হচ্ছে তোমার, আরে যা চাই সেরকম শান্তিতে পড়াতে পারি না তো, এত অপশন, এত এই করে সেই করে তারপরে যাওয়া লাগবে জায়গা মতো। কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়াল প্রসেস, গ্লেনয়েড গহ্বর, বুঝতে পারছো? কোরাকয়েড প্রসেসটা খালি মাথা বের হয়ে থাকে, অ্যাক্রোমিয়াল প্রসেসটার সাথে ক্লাভিকলটা লাগানো থাকে, গ্লেনয়েড গহ্বরের ভেতরে হিউমেরাসটা ঢুকানো থাকে। বোঝাতে পারছি কিনা জানি না। জি স্যার, বুঝেছি। এখন কিন্তু আমাদের ছবি আঁকতে হবে। এই যে দেখো, এখান থেকে বোঝার চেষ্টা করো বাকিটা, এই ছবিটাতে বোঝার চেষ্টা করো। এই যে দেখো, অ্যাক্রোমিয়াল প্রসেস, কোরাকয়েড প্রসেস, গ্লেনয়েড গহ্বর, অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে ক্লাভিকলটা লাগানো আছে। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? জি স্যার, বোঝা যাচ্ছে। এবার এটা দেখো, নিচ থেকে তাকালে কি রকম দেখায়, সেই ছবিটা ডান পাশে। নিচে এরকম একটা উঁচু অংশ থাকে, নামে স্পাইন। এই যে দেখো স্পাইন, স্পাইনের শেষ মাথাটাই বাঁকানো হয়ে তৈরি করেছে অ্যাক্রোমিয়ান প্রসেস। ওই দেখো লেখা অ্যাক্রোমিয়ান প্রসেস, ওটার সাথে ক্লাভিকলটা লাগানো ছিল। আর এই অ্যাক্রোমিয়ান প্রসেসটার ঠিক বিপরীতে আরেকটা বাঁকানো প্রসেস আছে, সেটা এই পাশ থেকে নিচ থেকে তাকালে ওই অ্যাক্রোমিয়ানটার জন্য ভালো করে দেখা যায় না, ওটার নাম কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেসের নিচে এখানে একটা গর্তের মতো আছে, নাম গ্লেনয়েড ক্যাভিটি। এই গ্লেনয়েড ক্যাভিটির ভিতরে হাতের প্রথম অস্থি বা হিউমারাসটা ঢুকানো থাকে। এই হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি, এই গ্লেনয়েড ক্যাভিটি, এইটা গ্লেনয়েড ক্যাভিটি। এই যে আমি দাগ দিচ্ছি গ্লেনয়েড ক্যাভিটি, কোরাকয়েড প্রসেস, অ্যাক্রোমিয়ান প্রসেস। এই যে কোরাকয়েড প্রসেস, ওই যে অ্যাক্রোমিয়ান প্রসেস, এই হচ্ছে গ্লেনয়েড ক্যাভিটি। বোঝা যায় না যায় না? এবার আমরা আঁকবো, আমি আঁকবো, আমার সাথে সাথে তোমরাও আঁকবা। কথা ক্লিয়ার? জি স্যার। স্ক্যাপুলা কথাটা লেখা আছে, আমরা ছবি যতটা সম্ভব দেখে নিলাম। অনেক ছবি দেখেছি আমরা, মোটেও দেখতে না পারলেও আমাদের পড়া লাগতো। তারপরেও কি বলবো, ডিজিটাল সুযোগের মানে কারণে আমরা অনেক কিছু ছবি দেখতে পেয়েছি। এবার আমরা ছবি আঁকতে চেষ্টা করব। আমি খাতায় চলে যাচ্ছি, তোমরাও খাতায় যাও। এবার কোন ঝামেলা, তার ছবিটা আসছে না কেন বড় করে? দেখো তো খাতার ছবিটা কি ঝাপসা না মোটামুটি পরিষ্কার? স্যার একটু ঝাপসা স্যার। ঠিক হয়ে যাবে একটু পরেই, মানে অনেক সিস্টেম লস হয়। এই যে মোবাইলে অনলাইনে পড়াতে গেলে অপশন একটা থেকে আরেকটা যেতে আসতে অনেক সিস্টেম লস হয়, টাইম লস হয়ে যায়। একটু 5 মিনিট দেরি হলে অসুবিধা আছে? তোমাদের কি পড়া আছে কোথাও 8টায়? স্যার না স্যার, আমার তো কোনো সমস্যা নেই। তাহলে যাদের সমস্যা নাই তারা একটু থাকো, আর একান্ত যার অসুবিধা আছে সে না হয় চলে যেও। আমরা স্ক্যাপুলা লিখে ছবিটা আঁকতে যাচ্ছি, তারপরে এটার বর্ণনাও দিব। আজকে এটা শেষ না করলে তো পড়া অনেক কম হয়ে যায়, এত কম পড়লে তো আগাবে না, শেষ হবে না। স্ক্যাপুলা কথাটা লিখেছি আমরা। এবার আমরা স্ক্যাপুলার ছবিটা আঁকবো, আমরা পোস্টেরিয়র ভিউটা আঁকবো, সুপেরিয়র ভিউ আঁকবো না। কেন? কারণ ওই নিচে যে একটা উঁচু কাটার মতো অংশ আছে, ওইটা আমরা স্যার দেখাতে চাই। স্পাইন স্যার। হ্যাঁ, স্পাইন যেটা, ওইটা আমরা দেখাতে চাই, সেই জন্য আমরা পোস্টেরিয়র ভিউ আঁকবো, সুপেরিয়র ভিউ আঁকবো না। আমি আঁকতে শুরু করতেছি, তোমরাও আঁকো। তোমরা ডান পাশে আঁকবা, বাম পাশে বর্ণনা দিবা।
সময় যেহেতু কম, আমরা আর এটা পেছনে সময় দিতে চাই না। মোটামুটি আঁকতে পেরেছি, গ্রুপে ছবি আছে, গুগলের ছবি আছে, সেখান থেকে দেখে আরো পরে সময় নিয়ে আরো ভালো করে আঁকতে পারবা তোমরা। আমরা এবার এটাকে চিহ্নিত করব এবং বর্ণনা দিয়ে ছেড়ে দিব। এটার নাম কি বলতো? গর্তটার নাম কি? গ্লেনয়েড গ্লিনয়েড ক্যাভিটি। ক্যাভিটি মানে গর্ত। এটার নাম হচ্ছে অ্যাক্রোমিয়নও বলে, আবার অ্যাক্রোমিয়াল প্রসেসও বলে। অ্যাক্রোমিয়ন আবার অ্যাক্রোমিয়াল প্রসেস বলে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। তোমরা কিন্তু অনেক প্রসেসের নাম বাই দিস টাইম শুনেছো। ট্রান্সভার্স প্রসেস, নিউরাল প্রসেস, ম্যামিলারি প্রসেস, হ্যাঁ, সুপেরিয়র আর্টিকুলার প্রসেস। এই জিনিসগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। বলতো সুপেরিয়র আর্টিকুলার প্রসেস আছে এমন একটা কশেরুকার নাম বলো। সুপেরিয়র আর্টিকুলার প্রসেস আছে এমন একটা কশেরুকার নাম বলো। স্যাক্রাম, কক্কিক্স, তাই না? স্যাক্রাম এবং কক্কিক্স এর সামনের দিকে এরকমের আছে না দুইটা চামচের মতো অংশ? কি বলো, আছে নাকি নাই? স্ক্যাপুলার স্পাইন, পেছনের এই উঁচু অংশটার নাম স্ক্যাপুলার স্পাইন, আর এটার উপরের অংশটার নাম সুপ্রাস্পাইনাস ফসা। সুপ্রাস্পাইনাস ফসা। এই স্ক্যাপুলাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা আসে। আর এই নিচের অংশটাকে বলা হয় ইনফ্রাস্পাইনাস ফসা। এই স্পাইনটার উপরের অংশের নাম সুপ্রাস্পাইনাস ফসা, স্পাইনের নিচের অংশটার নাম ইনফ্রাস্পাইনাস ফসা। ইনফ্রাস্পাইনাস ফসা। ফসা মানে হচ্ছে একটা অবতল অংশ, চ্যাপ্টা ধরনের, বড় ধরনের। ছবি আঁকা হয়ে গেছে, আমরা এবার বর্ণনা দিব। আঁকছো সবাই? স্যার একটু চিহ্নিত করা বাকি আছে স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আমরা লিখবো তারপর ছেড়ে দিব। 5টা স্যার মিনিট একটু ওইটা কি থাকো। লিখছেন স্যার? সুপ্রা স্যার, সুপ্রা স্পাইনে। সুপ্রা সুপ্রা সুপার না কিন্তু, সুপ্রা স্পাইনাস ফসা। আর নিচেরটা হচ্ছে স্যার সুপ্রা ইনফ্রা বানানটা একটু স্পাইনাস। বলবেন স্যার, দেখতে পাচ্ছি না, এস ঝাপসা এস হয়ে ইউ গেছে পি অনেক। আর এ, সুপ্রা। এখন দেখা যায়? দেখা যায়, লেখাটা পড়া যায়, সুপ্রা স্পাইনাস ফসা। আর নিচেরটা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা। স্যার এই সুপ্রা স্পাইনাস কি একসাথে লিখতে হবে? হ্যাঁ, একসাথে, সুপ্রা স্পাইনাস একসাথে। আঁকা হয়ে গেছে, এবার লিখতে থাকো। আঁকা হয়েছে সবার? কথা বলো, লিখছো কিনা? জি স্যার হয়েছে। লেখো, আমাদের বক্ষ পিঞ্জরের পশ্চাৎভাগে এবং দুই পার্শ্বদেশে, আমাদের বক্ষ পিঞ্জরের পশ্চাৎভাগে ও দুই পার্শ্বদেশে পাতলা এবং চ্যাপ্টা এবং, কথাটা কেটে দাও, কমা দাও এবং এর পরিবর্তে। আমাদের বক্ষ পিঞ্জরের পশ্চাৎভাগে এবং দুই পার্শ্বদেশে পাতলা ও চ্যাপ্টা দুটি অস্থি থাকে।
যাকে স্ক্যাপুলা বলে। আমাদের বক্ষ পিঞ্জরের পশ্চাতে এবং দুই পার্শ্বদেশে পাতলা ও চ্যাপ্টা দুটি অস্থি থাকে, যাদেরকে স্ক্যাপুলা বলে। দাড়ি, এই অস্থি দেখতে অনেকটা ত্রিকোণাকার। এই অস্থি দেখতে অনেকটা ত্রিকোণাকার। লিখছা? জি স্যার। এই অস্থি দেখতে অনেকটা ত্রিকোণাকার। এর নিম্নতলে একটি তির্যক উঁচু অঞ্চল থাকে, যাকে স্পাইন বা কাঁটা বলে। এর নিম্নতলে একটি তির্যক উঁচু অঞ্চল থাকে, যাকে স্পাইন বা কাঁটা বলে। এর নিম্নতলে একটি তির্যক উঁচু অঞ্চল থাকে, যাকে স্পাইন বা কাঁটা বলে। লিখছ? জি স্যার। সাথে লেখো, স্পাইন এর শেষ প্রান্তটি প্রবর্ধিত হয়ে মানে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে, স্পাইন এর শেষ প্রান্তটি প্রবর্ধিত হয়ে একটি বাঁকানো অংশ তৈরি করে, যাকে অ্যাক্রোমিয়ন বলে। স্পাইন এর শেষ প্রান্তটি প্রবর্ধিত হয়ে একটি বাঁকানো অংশ তৈরি করে, যাকে অ্যাক্রোমিয়ন বলে। স্যার অ্যাক্রোমিয়ন প্রসেস হবে না? অ্যাক্রোমিয়ন প্রসেসও লিখতে পারো, শুধু অ্যাক্রোমিয়ন লিখলেও সমস্যা হবে না। আবার অ্যাক্রোমিয়াল প্রসেসও বলতে পারো, কোনো সমস্যা নাই। অ্যাক্রোমিয়ন লিখলেও সমস্যা নাই, অ্যাক্রোমিয়াল প্রসেস লিখলেও সমস্যা নাই। এই যে দেখো, এই ছবির মধ্যে দেখো অ্যাক্রোমিয়ন লিখছে, এখানে আমি দেখো দাগ দিয়ে দিলাম, এই যে অ্যাক্রোমিয়ন লিখছে, সমস্যা নাই। জি স্যার। আবার কোন কোন ছবিতে অ্যাক্রোমিয়াল প্রসেস লিখছে, অ্যাক্রোমিয়ন প্রসেসও আছে, তাতেও সমস্যা নাই। যেমন এখানে লিখছে অ্যাক্রোমিয়ন প্রসেস। লেখো, স্পাইন এর শেষ প্রান্তটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে একটি বাঁকানো অংশ তৈরি করে, যাকে অ্যাক্রোমিয়ন বলে। লিখছ? জি স্যার। সাথে লেখো এর সাথে ক্লাভিকেল যুক্ত থাকে, এর সাথে ক্লাভিকেল যুক্ত থাকে। এর সাথে ক্লাভিকেল যুক্ত থাকে। দাড়ি, সাথে লেখো, অ্যাক্রোমিয়ন এর বিপরীতে আরেকটি বাঁকানো প্রবর্ধিত অংশ থাকে, যাকে কোরাকয়েড প্রসেস বলে। অ্যাক্রোমিয়ন এর বিপরীতে আরেকটি বাঁকানো প্রবর্ধিত অংশ থাকে, যাকে কোরাকয়েড প্রসেস বলে। অ্যাক্রোমিয়ন এর বিপরীতে আরেকটি বাঁকানো প্রবর্ধিত অংশ থাকে, যাকে কোরাকয়েড প্রসেস বলে। লিখছ? জি স্যার। সাথে লেখো, কোরাকয়েড প্রসেস এর ঠিক নিচে ও পার্শ্বদেশে
কোরাকয়েড প্রসেস এর ঠিক নিচে ও পার্শ্বদেশে একটি গহ্বর থাকে যাকে গ্লেনয়েড গহ্বর বলে, গ্লেনয়েড ক্যাভিটি বলে। কোরাকয়েড প্রসেস এর ঠিক নিচে ও পার্শ্বদেশে একটি গর্ত থাকে বা গহ্বর থাকে যাকে গ্লেনয়েড গহ্বর বলে। লিখছ? স্যার গ্লেনয়েড প্রসেস না ক্যাভিটি স্যার? গ্লেনয়েড ক্যাভিটি বা গ্লেনয়েড গহ্বর, প্রসেস বলি নাই। কোরাকয়েড প্রসেস এর ঠিক নিচে ও পার্শ্বদেশে একটি গহ্বর থাকে যাকে গ্লেনয়েড গহ্বর বলে। দাঁড়ি সাথে লেখো, এই গহ্বরে হাতের প্রথম অস্থি হিউমেরাস এর মস্তক প্রবিষ্ট থাকে। এই গহ্বরে হাতের প্রথম অস্থি হিউমেরাস এর মস্তক প্রবিষ্ট থাকে। এই গহ্বরে হাতের প্রথম অস্থি হিউমেরাস, HUMERUS, হিউমেরাস। এই গহ্বরে হাতের প্রথম অস্থি হিউমেরাস এর মস্তক প্রবিষ্ট থাকে। লিখছ? জি স্যার। লেখো, স্ক্যাপুলার উপরিতল স্ক্যাপুলার উপরিতল প্রায় মসৃণ। স্ক্যাপুলার উপরিতল প্রায় মসৃণ। কোথায় যাও? স্ক্যাপুলার উপরিতল প্রায় মসৃণ এবং নিম্নতল দুইটি অঞ্চলে বিভক্ত। স্ক্যাপুলার উপরিতল প্রায় মসৃণ হলেও নিম্নতল দুইটি অঞ্চলে বিভক্ত। লিখছ? জি স্যার। জি স্যার। দাঁড়ি সাথে লেখো, স্ক্যাপুলার স্পাইন, স্ক্যাপুলার স্পাইন হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। ও মুনিয়ার সাথে কথা বলবা? এই মুনিয়ার কাছে নিয়ে যাও, এই ফোনটা মুনিয়ার কাছে দিয়ে এসো। লেখো, কি যেন লিখলাম? স্ক্যাপুলার স্পাইন এর উপরিভাগ কে সুপ্রাস্পাইনাস ফসা এবং নিম্নভাগকে ইনফ্রাস্পাইনাস ফসা অঞ্চল বলে। স্ক্যাপুলার স্পাইন এর উপরিভাগকে সুপ্রাস্পাইনাস ফসা এবং নিম্নভাগকে ইনফ্রাস্পাইনাস ফসা অঞ্চল বলে। শেষ। স্ক্যাপুলার স্পাইন এর উপরিভাগকে সুপ্রাস্পাইনাস ফসা, এই যে এই জায়গাটা, এবং নিম্নভাগকে ইনফ্রাস্পাইনাস ফসা অঞ্চল বলে। দেখো লিখতে পারছো কিনা? জি স্যার লিখছি। এইটুকুই। আমরা আজকে বক্ষাস্থি চক্র শিখলাম, ক্লাভিকাল এবং স্ক্যাপুলা। ভালো করে ছবিটা আরো আঁকবা, স্ক্যাপুলার ছবিটা একাধিকবার আঁকবা, এটা পরীক্ষা আসতে পারে। একে চিহ্নিত করবা আর বর্ণনাটা তুমি ছবির দিকে তাকিয়ে তাকিয়ে 2-3 বার বললেই দেখবা মুখস্থ হয়ে গেছে, নিজে পরীক্ষার সময় লিখতে পারবা। আগামী ক্লাসে আমরা হিউমেরাস পড়তে শুরু করবো, হাত পড়বো। আমরা হিউমেরাস পড়বো, রেডিয়াস পড়বো, আলনা পড়বো, হাতের কবজি বা কার্পাল পড়বো, হাতের তালু বা মেটাকার্পাল পড়বো, হাতের আঙ্গুল বা ফ্যালাঞ্জেস পড়বো, তারপরে পায়ে নামবো, শ্রোণী চক্র পড়বো, তারপরে পায়ে নামবো।
এভাবে আমরা অস্থি যেগুলো বাকি আছে সবগুলো পড়বো, যাতে করে আমাদের মেডিকেলে গিয়ে মোটামুটি মৌলিক ধারণা নিয়ে কোনো সমস্যা না হয়। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।